ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আব্বু, তোমরা এই বিয়েটা বন্ধ করো। আমি এই বিয়েটা এই মুহূর্তে করতে পারবো না। প্লিজ তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। কিন্তু কেন মামনি, কি হয়েছে? কি সমস্যা? আমি তো সেটাই বুঝতে পারছি না। সেই কবে থেকে তোমাদের বিয়ে ঠিক করে রাখা হয়েছে, তাহলে এতদিন পর তোমার কেন মনে হচ্ছে তুমি এই বিয়েটা করতে পারবে না? আব্বু, অবশ্যই তার পেছনে অনেক কারণ আছে, কিন্তু আমি সবকিছু বলতে চাই না। শুধু এইটুকু বলতে চাই, আমি এই বিয়েটা করতে পারবো না। তুমি কি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারো না? কারণ তুমি খুব ভালো করে জানো, তুমি যদি নীলের সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধটা ভেঙে দাও, তাহলে আমাকে কয়েকশো কোটি টাকা লসের সম্মুখীন হতে হবে। সে যাই হয় হবে, কিন্তু তারপরও আমি এই বিয়েটা করতে পারবো না। আর এইটাই আমার শেষ সিদ্ধান্ত। এখন বাকিটা তোমরাই দেখে নাও কি করবে। হ্যাঁ, মেনে নিলাম যে আমি নীলের সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধটা ভেঙে দিলাম, কিন্তু তার পিছনে কি এমন কারণ আছে সেটা তো অবশ্যই আমাকে জানতে হবে। আমি তো কারণ না জেনে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আব্বু, আমি প্রেগন্যান্ট। এসব কি ইয়ার্কি হচ্ছে? গর্ভবতী মেহমানের মাঝে তোমাকে এসব ইয়ার্কি শুরু করতে হলো? আব্বু, আমি একদমই ইয়ার্কি করছি না। যেটা সত্য সেটাই বলছি। সত্যি আমি প্রেগন্যান্ট, এবং আমি 4 মাসের প্রেগন্যান্ট। আর ইউ সিরিয়াস? তোমার মাথা ঠিক আছে তো? তুমি কি বলছো ভেবেচিন্তে বলছো তো? হ্যাঁ আব্বু, আমার মাথা একদম ঠিক আছে, এবং যা বলছি আমি চিন্তা ভাবনা করেই বলছি। আমি 4 মাসের প্রেগন্যান্ট এবং আমার পেটে রাফির সন্তান। কথাটা বলা শেষ করতে দেরি হলো, কিন্তু প্রিয়াঙ্কার 2 গালে ঠাস ঠাস করে একটা চড় দিতে দেরি করলেন না প্রিয়াঙ্কার আব্বু। আর তারপর তিনি বলতে লাগলেন, আমি এই দিন দেখার জন্য বেঁচে আছি। অবশেষে কিনা আমার বাড়ির চাকর হওয়ার যোগ্যতা নেই এমন একটা ছেলের সঙ্গে তোমাকে এইসব করতে হলো। এইসব দেখার আগে আমার মরণ কেন হলো না? এটা বলতে বলতে মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লেন প্রিয়াঙ্কার আব্বা। তখনই পাশ থেকে ওনার বন্ধু রাইহান চৌধুরী বলতে লাগলেন, ছি ছি বন্ধু, তোমার কাছে থেকে অন্তত এটা আশা করিনি। আমি তো ভেবেছিলাম তুমি তোমার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ করতে পেরেছো। তাই তো আমি আমার ছেলের সঙ্গে সম্বন্ধ করতে এসেছিলাম, কিন্তু এখানে আসার পর যেটা দেখলাম সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। প্রিয়াঙ্কার আব্বু কোনো কথাই বললেন না, চুপচাপ মাথা নিচু করে বসে আছেন। তিনি এই মুহূর্তে কি বলবেন সেটাই তো ভেবে পাচ্ছেন না। কি বা বলার আছে ওনার, কারণ উনি তো প্রায় 2 বছর আগে নিজের বন্ধুর ছেলের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ের ডেট ফিক্সড করে রেখেছিলেন। সবকিছুই ঠিকঠাক ছিল। ছেলে লন্ডনে থেকে পড়াশোনা করছিল, আর পড়াশোনা শেষ হলেই বাংলাদেশে এসে প্রিয়াঙ্কাকে বিয়ে করবে। কিন্তু এর মধ্যে ঘটে গেল এক অঘটন। তো ভিউয়ার্স, এই অঘটনটা কেন করলো চলুন সেটাই আগে জেনে নেওয়া যাক। আর সেই সম্পূর্ণ ঘটনাটি জানার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 8 মাস আগের ঘটনায়। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রিয়াঙ্কা। ঠিক এমন সময় হঠাৎ করেই পেটে একটা মোচড় দিয়ে উঠল, আর তলপেটে ব্যথা অনুভব হতে লাগলো। প্রিয়াঙ্কা বিষয়টাকে নিয়ে সেভাবে চিন্তা ভাবনা না করেই নাশপা খেয়ে বাসা থেকে বের হতে শুরু করলো, কিন্তু তখনই বেতার গতি বাড়তে শুরু করলো। প্রিয়াঙ্কা সহ্য করতে না পেরে সোফায় বসে পড়লো। তখনই কিচেন থেকে দৌড়ে তার আম্মু এসে তাকে বলতে লাগলো, কি ব্যাপার প্রিয়াঙ্কা, কি হয়েছে তোর? এভাবে পেটে হাত দিয়ে বসে পড়লি কেন? তোর কি পেট খারাপ হয়েছে নাকি? আব্বু, আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ করেই পেটে প্রচন্ড ব্যথা করছে। আমার খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। একটু চুপ হয়ে এখানে বস, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। ডাক্তার এখনই এসে তোকে চেক আপ করে যাবে। এই কথা বলে প্রিয়াঙ্কার আম্মু তখনই বাড়ির ল্যান্ডলাইন থেকে তাদের ফ্যামিলির ডাক্তারকে ফোন করলেন। ফ্যামিলির ডক্টর এসে দেখতে পেলেন প্রিয়াঙ্কার অবস্থা খুবই খারাপ। পেটে প্রচন্ড ব্যথা হয়েছে। তাই তিনি আর এক মুহূর্ত দেরি না করে অ্যাম্বুলেন্সে ফোন করেন এবং প্রিয়াঙ্কাকে নিয়ে যত দ্রুত সম্ভব হসপিটালে চলে আসেন। আর তারপর বেশ কয়েকটা টেস্ট করাতে দেন। এদিকে প্রিয়াঙ্কার ব্যথা কিছুতেই কমছে না। ব্যথায় মেয়েটা ছটফট করছে।
তার ব্যথা কমার জন্য ঔষধ দেওয়া হয়েছে, কিন্তু ব্যথা কমছে না। এদিকে ডক্টর সবগুলো টেস্টের রেজাল্ট পেয়ে গেলেও কল্পোস্কোপির রেজাল্ট এখনো আসছে না। আর এটা না দেখা পর্যন্ত ডক্টর ঠিকভাবে কিছুই বলতেও পারছে না, কারণ অন্য সব রিপোর্ট ঠিকঠাক আছে। তাই ডক্টর অপেক্ষা করতে লাগলেন কল্পোস্কোপির রিপোর্টের জন্য। প্রায় 2 ঘন্টার মতো সময় লাগলো। ওই রিপোর্ট আসবে আর এটা দেখা মাত্রই ডক্টর মাথায় হাত দিয়ে বসে পড়লেন, কারণ ডক্টর এটা ভাবতেই পারছেন না এই বয়সে প্রিয়াঙ্কার সঙ্গে এরকম কিছু একটা হতে পারে, কারণ প্রিয়াঙ্কা সবেমাত্র অনার্স প্রথম বর্ষের ছাত্রী। ডাক্তার রিপোর্টগুলো নিয়ে প্রিয়াঙ্কার কেবিনে আসলেন। তখন প্রিয়াঙ্কার মা বাবা কেউ সেখানে ছিল না। ডক্টর প্রিয়াঙ্কার মা বাবাকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে প্রিয়াঙ্কা ডক্টরকে ডাক দেয় আর বলতে থাকে, কি ব্যাপার ডক্টর আঙ্কেল, আপনি চলে যাচ্ছেন কেন? টেস্টের রিপোর্ট কি এসেছে নাকি আরো সময় লাগবে? রিপোর্ট তো চলে এসেছে, কিন্তু মা তোমাকে কি করে বলবো এ ব্যাপারটা, আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ তোমাকে আমি আমার নিজের সন্তানের মতোই ভালোবাসি। তোমার সঙ্গে এরকম কিছু একটা হোক সেটা আমি কখনোই চাই না। কেন, কি হয়েছে ডক্টর আঙ্কেল? আমার কি সিরিয়াস কিছু হয়েছে? প্লিজ আপনি আগে আমাকে বলুন। এই বলে ডাক্তারকে প্রিয়াঙ্কা অনেক রিকোয়েস্ট করতে লাগলো টেস্টের রিপোর্ট কি এসেছে সেটা দেখানোর জন্য। তখন ডাক্তারও আর কোনো উপায় না পেয়ে প্রিয়াঙ্কাকে রিপোর্টটা পড়ে শোনালো। রিপোর্টের খবরটা শোনার পর প্রিয়াঙ্কার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে কিছুই ভাবতে পারছে না তার সঙ্গে এটা হতে পারে। তো ভিউয়ার্স, কি হয়েছে চলুন সেটা তো আগে জেনে নিই। দেখো, আমরা এই টেস্ট করে জানতে পারলাম তোমার জরায়ুতে কিছু স্টিম রয়েছে, যার জন্য প্রায় তোমার পেটে ব্যথা হয় এবং তুমি সেটার জন্য খুব খারাপ রকম মনোভব করো, খুব কষ্ট পাও। এসব কি বলছেন? এগুলো কেন হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো মামুনি, না বোঝার কিছুই নেই, এরকম হয়েই থাকে। বর্তমান সময়ে 5% মেয়েদেরই এই সমস্যা হয়ে থাকে। তো কথা তো সেটা নয়, কথা হলো এই সমস্যা থেকে বের হওয়া যাবে কি করে? প্লিজ আপনি আমাকে কোনো একটা উপায় বলে দিন, কারণ আমি সহ্য করতে পারছি না। বেশ কয়েকদিন ধরেই অল্প অল্প ব্যথা হতো, কিন্তু আজ সকাল থেকে যে ব্যথা হচ্ছে সেটা আমি সহ্য করতে পারছি না। প্লিজ ডক্টর আঙ্কেল, আপনি কিছু একটা করুন। ডক্টর নিজেই মাথায় হাত দিয়ে বসে পড়েছে। সে কি করবে সেটাই চিন্তা করছে, কারণ সব রোগের ঔষধ হয় না আর সব অসুখের চিকিৎসা ডক্টর করতে পারে না। যদি সব রোগের ঔষধ থাকতো তাহলে হয়তো পৃথিবীতে ভালোবাসা আর স্বামী স্ত্রীর সম্পর্কগুলো থাকতো না। তাই ডক্টর আঙ্কেল বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, মামনি, একটা কাজ করা যায়, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলছি এবং যত দ্রুত সম্ভব তোমার বিয়ের ব্যবস্থা করছি। কারণ এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য এই একটা মাত্র উপায় খোলা আছে, এছাড়া অন্য কোনো উপায় আমার জানা নেই। এই বলে ডাক্তার প্রিয়াঙ্কার কেবিন থেকে বের হয়ে আসবে। তখনই প্রিয়াঙ্কার আব্বু আম্মু ডক্টরের সামনে এসে দাঁড়ায় আর তারপর বলতে থাকে, কি ব্যাপার ডাক্তার, কি হয়েছে? আমার মেয়েটার কোনো বড় রকম সমস্যা হয়নি তো? দেখুন, যেটা হয়েছে সেটা বড় রকমের চাইতেও কোনো কিছুতেই কম নয়। আপনি আমার কেবিনে আসুন, আমি আপনার সঙ্গে পার্সোনালি কিছু কথা বলতে চাই। হ্যাঁ ডাক্তার সাহেব, অবশ্যই বলুন, কি হয়েছে আমার মেয়ের? দেখুন, আপনার মেয়ের যেটা হয়েছে সেটার একমাত্র ওষুধ তাকে বিয়ে দেওয়া। কারণ এই রোগের একমাত্র ওষুধই হলো শারীরিক মেলামেশা করা, আর শারীরিক মেলামেশা করা ছাড়া এটা কোনোভাবেই নির্মূল করা সম্ভব নয়। মানে এসব কি বলছেন আপনি? আপনার তো দেখছি সত্যিই মাথা খারাপ হয়ে গেছে। এমন তো রোগী রেখে আপনার ট্রিটমেন্ট প্রয়োজন। না, আপনি ভুল কিছু ভাবছেন, আমি সেরকম কিছুই বলিনি। যেটা সত্য আমি সেটাই বলেছি। এই মুহূর্তে আপনি যদি আপনার মেয়েকে সুস্থ দেখতে চান এবং আপনি চান আপনার মেয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক, তাহলে আমার কথাই আপনাকে শুনতে হবে এবং আপনার মেয়েকে যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করতে হবে। তা না হলে আপনার মেয়ের বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। মানে আপনি কেমন ধরনের ক্ষতির কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন, আপনি মেয়ের বাবা, আপনার কাছে ব্যাপারটা বলাটা ঠিক নয়, কিন্তু তারপরও মেয়েটার ভবিষ্যৎ বলে কথা।
সব কিছু আপনাকেই বলতে হবে, তাই আমি আপনাকেই বলছি। মেয়েটা যদি কিছুদিনের মধ্যে শারীরিক সম্পর্ক না করতে পারে তাহলে হয়তো মা হওয়ার মতো ক্ষমতাটা হারিয়ে ফেলতে পারে। কারণ আমি টেস্টের রিপোর্টে যা দেখলাম, ওই স্টেজগুলো শুধুমাত্র শারীরিক সম্পর্কের দ্বারাই ফেটে যেতে পারে এবং মেয়েটা বেঁচে যেতে পারে। আর তা না হলে ওই স্টেজগুলোর ভিতরে যে পানিটা জমে আছে ওটা ধীরে ধীরে অ্যাসিডে পরিণত হবে এবং মেয়েটার জরায়ুতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আরে ডাক্তার, আপনি চিন্তা করবেন না, সেরকম কিছু হবে না। আমি আমার বন্ধুর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করে রেখেছি। ছেলেটা পড়াশোনা শেষ করে দেশে আসলেই মেয়েটার সঙ্গে আমার বন্ধুর ছেলের বিয়ে দেবো। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ঠিক আছে, যত দ্রুত সম্ভব মেয়েটার বিয়ের ব্যবস্থা করুন। এরপর 2 দিন প্রিয়াঙ্কাকে হসপিটালে রাখতে হয় আর তারপর বাসায় নিয়ে আসা হয়। বাসায় আসার পর থেকে এই সমস্যাটা যেন ছাড়তেই চাইছিল না। আগে তো মাঝে মধ্যে ব্যথা হতো আর এখন কন্টিনিউ ব্যথা করেই যাচ্ছে। প্রিয়াঙ্কা ব্যথা সহ্য করতে পারছে না, তারও অসহ্য লাগছে। তাই সে মনে মনে চিন্তা করলো, যেই ছেলেটার সঙ্গে তার বিয়ের সম্পর্ক ঠিক করে রাখা হয়েছে, তার বাবার বন্ধুর ছেলে, প্রিয়াঙ্কা নিজেই একবার ওই ছেলেটার সঙ্গে কথা বলবে এবং তার বিয়ের ব্যাপারে এগোতে চাইবে। তার মনে মনে যে এরকম চিন্তা হলো, বাস্তবে সে এটাই করলো। ছেলেটার মোবাইল ফোন নাম্বার তার কাছে ছিল, তাই সে ছেলেটাকে ফোন দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি মোটামুটি। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কি এখন ফ্রি আছেন? আপনার সঙ্গে 2 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ বলো, কি বলবে, তবে শর্টকাট বলো। আমার কিন্তু আবার এত কথা বলার মতো সময় নেই। দেখুন, একটা মেয়ে হয়েও লজ্জা শরমের মাথা খেয়ে তারপরও আপনাদের বলতে হচ্ছে আমি খুব বড় একটা প্রবলেমের মধ্যে আছি। ডক্টর আমাকে বলেছে যত দ্রুত সম্ভব বিয়ে করতে হবে। হ্যাঁ, তো সেই সব কথা আমাকে কেন বলছো? কেন বলছি সেটা আপনি বুঝতে পারছেন না। আপনার সঙ্গে তো আমার বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে আছে, তাই আপনি যদি চান তাহলে খুব তাড়াতাড়ি বিয়ে করতে পারি। দেখো, প্রথমত বিয়েটা আমার ইচ্ছে হচ্ছে না, আমার ফ্যামিলির ইচ্ছেতে। আর দ্বিতীয়ত আমি এই মুহূর্তে কোনোভাবেই বাংলাদেশে আসতে পারবো না, কারণ আমার সামনে এক্সাম আছে। তাই আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি এইসব কথা বলতে আর কখনোই আমাকে ফোন দিবে না। প্লিজ আপনি আমার কথাটা শুনুন, আমার সমস্যাটা বোঝার চেষ্টা করুন। আমি তোমার কোনো সমস্যার কথা শুনতে চাই না। তুমি আমাকে এই ব্যাপারে আর কোনো কথা বলবে না। যদি তোমার আমাকে বিয়ে করতে ইচ্ছে থাকে তাহলে তুমি অপেক্ষা করতে থাকো আগামী 8-9 মাস পর্যন্ত। এই কথা বলে তখনই নীল প্রিয়াঙ্কার মুখের উপর ফোনটা কেটে দিল। প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। প্রিয়াঙ্কা মোবাইলটা হাতে নিয়ে বসে আছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। আর এই মুহূর্তে তার কি করা উচিত সেটাও সে ভাবতে পারছে না। বেশ কিছুক্ষণ এভাবে একা একা বসে রইল আর তারপর সে তার আম্মুর কাছে গিয়ে বলতে লাগলো, আম্মু প্লিজ তোমরা কিছু একটা করো, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। প্লিজ তোমরা আমাকে এইটার থেকে মুক্তি দাও। এত অধৈর্য কেন হচ্ছিস? ছেলেটা তো বলেছে কয়েক মাসের মধ্যে বাংলাদেশে চলে আসবে, তারপর না হয় বিয়ে দিয়ে দেওয়া যাবে। ডক্টরের ট্রিটমেন্ট তো চলছে, কয়দিন একটু ধৈর্য ধর। আম্মু আমি সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি প্রতিদিন ব্যথায় খুব কষ্ট পাচ্ছি। প্লিজ তোমরা কিছু একটা করো। নিজের মেয়ের মুখ থেকে এই কথা শোনার পরেও প্রিয়াঙ্কার আম্মু সেরকম একটা রিয়াকশন দিলেন না। চুপচাপ তিনি নিজের মতো নিজের কাজ করতে লাগলেন। এদিকে প্রিয়াঙ্কা তার আম্মুর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে কান্না করতে করতে নিজের রুমে চলে আসলো। এদিকে পেটের অসহ্য যন্ত্রণা, অন্যদিকে ফ্যামিলির মানুষদের কোনো কথা গায়ে না লাগানো। প্রিয়াঙ্কা এসব কিছু আর সহ্য করতে পারছে না, রুমে বসে বসে কান্না করছে। ঠিক এমন সময় তার বেস্ট ফ্রেন্ড রাফি তাকে ফোন করে। প্রিয়াঙ্কার ফোন রিসিভ করতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু রাফি বারবার ফোন দিয়েই চলেছিল। তাই বাধ্য হয়ে প্রিয়াঙ্কা ফোনটা রিসিভ করে আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়, কিরে, কি সমস্যা তোর? আমি সেই কখন থেকে তোকে ফোন দিচ্ছি, তুই আমার ফোন তুলছিস না কেন? নাকি আমার সঙ্গে কথা বলতে তোর ইচ্ছে করে না? দেখ এভাবে বলিস না, এমনিতেই আমার ভালো লাগছে না, তার উপর যদি তুই আমার সঙ্গে এইভাবে কথা বলিস তাহলে আর সহ্য করতে পারবো না। কি হয়েছে তোর সেটা তো তুই আমাকে বলবি। তুই যদি আমাকে খুলে না বলিস তাহলে আমি বুঝবো কি করে যে তোর কি হয়েছে। তোকে তো এইসব কথা বলে কোনো লাভ নেই, তাছাড়া তুই একটা ছেলে মানুষ, তোকে এইসব কথা কেন বলবো আমি? তুই আমাকে সব কথাই বলবি, কারণ আমি
তোর বেস্ট ফ্রেন্ডকে দুনিয়ার সবার সাথে সব কথা লুকোতে পারলেও বেস্ট ফ্রেন্ডের কাছে কখনো কোনো কথা লুকাতে হয় না। বল তোর কি হয়েছে? আমি যদি পারি তাহলে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব তোকে ওই সমস্যা থেকে বের করে নিয়ে আসার জন্য, কিন্তু তারপরেও তুই আমাকে অন্তত এইটা বল কি হয়েছে। আমি তোকে ফোনে বলতে পারবো না, তুই আমার সঙ্গে দেখা কর, তারপর তোকে সবকিছু খুলে বলছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কাল সকালে তুই ভার্সিটিতে আয়, তারপর তোর মুখ থেকে শুনবো কি হয়েছে তোর। এই বলে তারা দুজনে কথা বলা শেষ করে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে যথাসময়ে প্রিয়াঙ্কা ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে এসে দেখে রাফি আরও অনেকক্ষণ আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। তাই প্রিয়াঙ্কা দেরি না করে ক্যাম্পাসে রাফি যেখানে বসেছিল সেখানে চলে গেল। প্রিয়াঙ্কাকে দেখা মাত্র রাফি নিজে থেকেই বলতে লাগলো, কি হয়েছে এবার বল তো শুনি। আমি খুব বড় একটা সমস্যায় আছি। আমি তো সেটা শোনার জন্যই জিজ্ঞাসা করছি, তোর কি এমন সমস্যা আমাকে বল। আমি কয়দিন থেকে শারীরিক সমস্যায় ভুগতেছি। আমার প্রচন্ড পেট ব্যথা করে, এর জন্যই ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডক্টর বলল এই পেট ব্যথা কমানোর জন্য আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করা প্রয়োজন। পেট ব্যথার সঙ্গে বিয়ের কি সম্পর্ক? আসলে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি সবকিছু তোকে খুলে বলছি। আমার জরায়ুতে প্রবলেম হয়েছে এবং এটার একমাত্র সমস্যা হলো ফিজিক্যাল রিলেশন। কি বলছিস দোস্ত? আচ্ছা তোর না তোর বাবার বন্ধুর ছেলের সঙ্গে বিয়ের সম্বন্ধ চলছে, ওকে বল বিয়েটা করে নিতে, তাহলেই তো হয়ে যায়। সেটা নিয়েই তো যত সমস্যা। আমি ওনাকে ফোন দিয়ে বলেছিলাম, কিন্তু উনি আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে কোনো কিছু করা ওনার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এদিকে মা বাবাকেও কোনোভাবে বোঝাতে পারছি না, নিজের শরীরের অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না। কি বলিস? অন্য কেউ এই ব্যাপারটা না বুঝেও তো অন্তত আঙ্কেল আন্টির এই ব্যাপারটা বোঝা প্রয়োজন, কিন্তু তারা কেন এরকম করছে সেটাই তো বুঝে আসছে না। এখন আমি কি করব তুমি নিজেই আমাকে বলো। আমি কি করে বলবো? আমার নিজেই তো বুঝে কিছু আসছে না। এত চিন্তা করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ নিশ্চয়ই কিছু একটা রেখেছে। এই বলে রাফি প্রসঙ্গটা পাল্টে নিয়ে অন্য ব্যাপার নিয়ে গল্প করতে লাগলো। আর এদিকে দেখতে দেখতে ক্লাসের টাইম চলে আসছিল, তাই তারা দুজন ক্লাসরুমে চলে গেল। এরপর দেখতে দেখতে আরো বেশ কিছুদিন সময় কেটে গেল। এদিকে প্রিয়াঙ্কার ভার্সিটি থেকে হঠাৎ করে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, যেখানে প্রিয়াঙ্কার ক্লাসমেটেরা সবাই যাবে। তাই প্রিয়াঙ্কার সেখানে যাওয়ার ইচ্ছা না থাকলেও প্রিয়াঙ্কার ক্লাসমেটরা সবাই মিলে প্রিয়াঙ্কাকে জোরপূর্বক রাজি করালো, তাই প্রিয়াঙ্কা যেতে বাধ্য হলো। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা সাজুগুজু করে রেডি হয়ে যায়। আর এদিকে তখনই তার বন্ধুরা সবাই তাকে ফোন করে বাসা থেকে বের হওয়ার জন্য। প্রিয়াঙ্কার বাসার সামনে সবাই গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। প্রিয়াঙ্কা বাসা থেকে বের হতেই সবাই তাদের পিকনিক স্পটে যাওয়ার জন্য বের হয়। তাদের পিকনিক স্পট ছিল বান্দরবন, যেখানে প্রিয়াঙ্কা কিংবা তার বন্ধুরা সবাই কেউ এর আগে কখনো যায়নি। তবে প্রিয়াঙ্কার বন্ধু বান্ধবরা সবাই অ্যাডভেঞ্চার নিতে পছন্দ করে। এর আগেও তারা এরকম অচেনা অনেক জায়গায় ঘুরতে গিয়েছে, তাই এটা তাদের জন্য নতুন কিছু নয়। বিকালের মধ্যেই সবাই ঢাকা থেকে বান্দরবনে পৌঁছে যায়। সেখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে আসছিল, তাই সেদিন তারা আর কেউ বাইরে বের হলো না। সবাই মিলে গল্পগুজব করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 10টার দিকে সবাই ঘুম থেকে উঠে আর তারপর সকালের নাস্তা শেষ করে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়। তবে সবাই যেহেতু অ্যাডভেঞ্চার নিতে পছন্দ করত, তাই তারা ঠিক করলো সবাই আলাদা আলাদা গ্রুপে, মানে 2-3 জন করে প্রত্যেকটা গ্রুপে ভাগ হয়ে তারপরেই বের হবে ঘুরতে। যেমন চিন্তা তেমনই কাজ, সবাই 2-3 জন গ্রুপে তৈরি করে বের হয়ে পড়লো রাফি আর প্রিয়াঙ্কা একসঙ্গে। কিরে দোস্ত, সবাই মিলে ঘুরতে এলাম, এখন তো অন্তত তোর মুখটা একটু হাসি খুশি রাখা উচিত, কিন্তু তুই এখনো মুখ গোমরা করে রেখেছিস কেন? তুই কি এখনো ওই বিষয়টা নিয়ে অপসেট? আরে না, সেরকম কোনো ব্যাপার না, এমনিতেই ভালো লাগছে না, জল ভেতরের দিকে যাওয়া যাক। এই বলে প্রিয়াঙ্কা আর রাফি হাঁটতে শুরু করলো। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। হঠাৎই আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। তখন যেন শরৎকাল। এভাবে হঠাৎ করে ঝড় বৃষ্টি আসার কোনো আশঙ্কাই ছিল না, কিন্তু কিভাবে কি হয়ে গেল
সেটা কেউই বুঝতে পারছে না। প্রিয়াঙ্কা আর রাফি দুজনে সিদ্ধান্ত নিল তাদের রিসর্টে চলে আসবে। তাই তারা দুজনে সেখান থেকে রিসর্টের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু খুব বেশি দূর এগোতে পারলো না। মিনিট 5 মধ্যেই ঝুমঝাম করে বৃষ্টি শুরু হলো, সেই সঙ্গে বজ্রপাত। প্রিয়াঙ্কা এসব ঝড় বৃষ্টি প্রচন্ড ভয় পায়, তাই সে বারবার রাফিকে বলছিল, দোস্ত আমার খুব ভয় লাগছে। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো তোর পাশে। একটু সামনের দিকে এগিয়ে চল, দেখা যাক কোথাও দাঁড়ানোর জায়গা পাওয়া যায় কিনা। এভাবে খোলামেলা জায়গায় আমরা তো কোথাও দাঁড়াতে পারছি না। এদিকে ঝড়ের গতি ক্রমশ বেড়েই চলেছে। এই কথা বলতে বলতে রাফি প্রিয়াঙ্কার হাত ধরে সামনের দিকে এগোতে লাগলো। প্রায় 2-3 মিনিট হাঁটার পর তারা সামনেই ছোট্ট একটা ভাঙা বাড়ির মতো দেখতে পেল। তখনই রাফি প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, দোস্ত চল, সামনে একটা ভাঙা বাড়ির মতো দেখা যাচ্ছে, আমরা ওখানে গিয়েই একটু আশ্রয় নিয়ে ছাড়া অন্য কোনো উপায় আমাদের হাতে নেই। হ্যাঁ তাই চল, কারণ আমার প্রচন্ড ভয় করছে। আমি ঝড় বৃষ্টি প্রচন্ড ভয় পাই। এই কথা বলে রাফি আর প্রিয়াঙ্কা দুজনেই সামনের বাড়িটার দিকে পা বাড়ায়। বাড়িটার ভিতরে ঢুকে তাদের আরো বেশি ভয় হতে লাগলো, কারণ বাড়িটা একদম ফাঁকা। ওই বাড়িতে কয়েক যুগ ধরে মনে হয় মানুষজন বসবাস করে না, কারণ সারা বাড়িতে মাকড়সার জাল আর ময়লা জমে একদম একাকার অবস্থা হয়ে আছে। তারপরেও রাফি প্রিয়াঙ্কা অনেক বেশি ভয় পাচ্ছে। এটা দেখে নিজের মনে সাহস সঞ্চয় করে প্রিয়াঙ্কাকে বলতে থাকে, প্লিজ দোস্ত, তুই ভয় পাস না, আমাদেরকে এখন এখানেই থাকতে হবে। বাইরে বের হওয়ার মতো কোনো উপায় নেই, কারণ পাহাড়ের রাস্তাঘাট বৃষ্টির দিনে খুব ভয়াবহ অবস্থা থাকে। দেখ এইদিকে সন্ধ্যা হয়ে আসতেছে, আমরা আমাদের রিসোর্টে ফিরবো কি করে? আমিও তো মনে মনে সেটাই ভাবছি, কিন্তু কি করব? ঝড় বৃষ্টি যতক্ষণ পর্যন্ত না থামছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে বের হতে পারবো না। তাছাড়া আমরা বর্তমানে রিসর্ট থেকে অনেকটা দূরেই অবস্থান করছি। আমার খুব ভয় হচ্ছে, যদি ঝড় বৃষ্টি না থামে তাহলে আমরা খুব বড় বিপদে পড়ে যাব। আমি আছি তো, তোর চিন্তার কোনো কারণ নেই। এই বলে রাফি প্রিয়াঙ্কার হাতটা শক্ত করে চেপে ধরলো। এদিকে প্রিয়াঙ্কা কখনোই বৃষ্টিতে ভেজার অভ্যাস নেই। বৃষ্টির কয়েক ফোঁটা পানি মাথায় পড়া মাত্রই তার হাঁচি কাশি হতে শুরু করলো। অপরদিকে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে রাত হতে চলল। তারা দুজন প্রচন্ড ভয় পেতে চলল। তারা কিভাবে রিসর্টে ফিরে যাবে সেটাই চিন্তা করছিল। ঝড় বৃষ্টির গতি ক্রমশ বাড়তেই থাকলো। ভেজা কাপড় শরীরে থাকায় প্রিয়াঙ্কার কিছুক্ষণের মধ্যেই গায়ে জ্বর চলে আসে। এ অবস্থায় রাফি পড়ে গেল মহা বিপদে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না, কারণ আশেপাশে কোনো বাড়িও নেই যেখানে প্রিয়াঙ্কাকে নিয়ে সে আশ্রয় নিতে পারে। আর এদিকে প্রিয়াঙ্কার শরীরে জ্বরের তাপ বেড়েই চলেছে। রাফি একদম অপ্রস্তুত অবস্থায় পড়ে গেছে। দোস্ত আমার খুব ভয় হচ্ছে, তুই প্লিজ তাড়াতাড়ি কিছু একটা কর। কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। আমি তো চেষ্টা করছিলাম এখান থেকে বের হবার, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে বের হব কিভাবে? তুই আমার সঙ্গে চল, বাড়িটা একটু ভালো করে ঘুরে দেখি কোনো উপায় বের করতে পারি কিনা। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে শক্ত করে জড়িয়ে ধরে বাড়ির ভিতরের দিকে যেতে লাগলো, কিন্তু কোথাও সেরকম কিছুই দেখতে পেল না। হঠাৎই একটা ভাঙা আলমারি খুলে রাফি দেখতে পেল ওটার ভিতর পুরনো একটা কম্বল। রাফি আর কোনো কিছুই চিন্তা না করে ওই কম্বলটা বের করে নিয়ে প্রিয়াঙ্কার গায়ে জড়িয়ে দিল, কারণ জ্বরের তাপ অনেক বেশি। অলরেডি প্রিয়াঙ্কার হাত কাঁপা শুরু হয়ে গেছে। ঘরের মেঝেতে কিছুটা জায়গা পরিষ্কার করে রাফি প্রিয়াঙ্কাকে সেখানেই বসিয়ে দিল, আর তারপরে সে নিজেও প্রিয়াঙ্কার পাশে বসে প্রিয়াঙ্কাকে শক্ত করে জড়িয়ে ধরলো। রাত আনুমানিক 10টা। ঝড় বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। এদিকে প্রিয়াঙ্কা জ্বরের ঘোরে বলছে, রাফি প্লিজ তুই আমার আরো কাছে আয়, আমার খুব ভয় করছে। আমি যে তোর পাশে বসে আছি, তুই প্লিজ ভয় পাস না। এই যে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি, আমি তোকে মুহূর্তের জন্য ছেড়ে যাব না, প্লিজ তুই ভয় পাস না। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে নিজের আরো কাছে টেনে নিয়ে নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরলো। মুহূর্তের মধ্যে শরীরে একটা অন্যরকম অনুভূতি অনুভব হতে লাগলো, কারণ এই প্রথমবার সে কোনো এক মেয়ে মানুষের সঙ্গে এভাবে একা একটা বাড়িতে এতটা কাছাকাছি। সে প্রিয়াঙ্কাকে দূরেও ঠেলে দিতে পারছে না, কারণ মেয়েটার অবস্থা খুবই খারাপ। মেডিসিন পাওয়া তো দূরের কথা, ওকে একটু খাবার পানি পর্যন্ত দিতে পারছে না। তারা যখন রিসর্ট থেকে বের হয়েছিল
তখন তাদের খাবারের পানি এবং কিছু খাবার নিয়ে এসেছিল, যেগুলো তারা দুপুরেই খেয়ে নিয়েছে। তাই এই মুহূর্তে প্রিয়াঙ্কা আর রাফির অবস্থা খুবই ভয়াবহ। তারপরেও রাফি এত কিছু চিন্তা না করে প্রিয়াঙ্কাকে নিজের বুকের মধ্যে আগলে নেয়। এদিকে প্রিয়াঙ্কাও রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে। প্লিজ রাফি, তুই আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধর, আমার খুব ভয় করছে। বললাম তো আমি আছি, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোকে ফেলে কোথাও যাব না। এই কথা বলে রাফি প্রিয়াঙ্কাকে আরো কাছে টেনে নেয়, আর প্রিয়াঙ্কার বুক আর রাফির বুক একদম কাছাকাছি। তারা দুজন দুজনার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। মুহূর্তের মধ্যে এই রাফির মধ্যে অন্যরকম একটা উত্তেজনা কাজ করতে শুরু করে। নিজেকে যতই সংযত রাখার চেষ্টা করছিল, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না। তার মন বারবার প্রিয়াঙ্কার মধ্যে হারিয়ে যেতে চাইছিল। এদিকে প্রিয়াঙ্কাও প্রচন্ড জ্বরের ঘোরে রাফির কাছ থেকে আরো কাছে আসতে শুরু করে। এভাবেই চলে যায় বেশ কিছুক্ষণ সময়। রাফি নিজেকে আর ধরে রাখতে পারছিল না। তার বারবার ইচ্ছা হচ্ছিল প্রিয়াঙ্কার মধ্যে হারিয়ে যেতে। অবশেষে সেটাই হলো। সকালবেলা যখন প্রিয়াঙ্কার জ্বর কমে আসলো, তখনই প্রিয়াঙ্কা তার সারা শরীরে কিছুটা ব্যথা অনুভব করছিল। এদিকে জামা কাপড়ও ঠিক অবস্থায় ছিল না। তাই রাফিকে বলতে থাকে, দোস্ত, আমার এরকম লাগছে কেন? আমার শরীরের জামা কাপড় তো ঠিক অবস্থায় নেই। প্লিজ দোস্ত, আমাকে ক্ষমা করে দিস। আমি জেনে শুনে তোর সঙ্গে এরকমটা করিনি। আরে তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কি বলছিস একটু খুলে বল তো আমাকে শুনি। দোস্ত প্লিজ, তুই আমাকে ক্ষমা করে দে। তুই আমার এতটাই কাছাকাছি চলে এসেছিলি, আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না। এই বলে রাফি প্রিয়াঙ্কার হাত দুটো ধরে কান্না করতে থাকে আর তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। প্রিয়াঙ্কা তখন কোনো কথাই বলে না, একদম চুপ হয়ে আছে। সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। এখানে যে দোষ রাফির, এরকমটাও নয়। একটা মেয়েকে এভাবে এতটা কাছে পেলে যে কোনো ছেলে তার সঙ্গ নিতে চাইবে। তাই প্রিয়াঙ্কা কোনো কথা না বলে চুপচাপ বসে রইল। তখনই রাফি আবারও তার হাত দুটো ধরে কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ দোস্ত, তুই আমাকে ক্ষমা করে দে। তুই চাইলে আমি তোকে বিয়ে করব, কিন্তু তোর চোখে অপরাধী হয়ে আমি বেঁচে থাকতে পারবো না। প্লিজ। তুই তো জানিস একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে, তারপরেও তুই এরকমটা করলি। বাদ দে, আমার কপালে হয়তো এটাই লেখা ছিল, তাই তো আমার সঙ্গে সব কিছু এইভাবেই হচ্ছে। আমার কপালে যদি ভালো কিছু লেখা থাকতো, তাহলে হয়তো আমার সঙ্গে ভালো কিছু হতে পারতো। কপালে তো থাকতে হবে। আমি জানি, আমি সব কিছুই জানি, তাই তো তোর কাছে সরি বলছি। প্লিজ দোস্ত, তুই আমাকে ক্ষমা করে দে। তুই যদি আমাকে ক্ষমা না করিস, তাহলে আমি নিজেই নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। বাদ দে, যা হওয়ার হয়ে গেছে। ওটা নিয়ে এখন আর চিন্তা করে কোনো লাভ নেই। চল এখন রিসোর্টের দিকে পা বাড়ানো যাক। এই কথা বলে প্রিয়াঙ্কা আল্লাহ হাফিজ আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের জামা কাপড় ঠিক করে নিয়ে ওই ভাঙা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়ালো। রাফিও আর কোনো উপরন্ত না দেখতে পেয়ে প্রিয়াঙ্কার পিছন পিছন ওইখান থেকে বের হয়ে আসে। তারপর তারা দুজন হাঁটতে হাঁটতে রিসর্টে চলে আসে। রিসর্টে আসা মাত্রই তার সকল বন্ধু বান্ধবরা তাদের দুজনকে ঘিরে ধরে আর বলতে থাকে, কি রে দোস্ত, তোরা কাল রাতে কোথায় ছিলে? জানিস আমরা তোদের দুজনের জন্য কত টেনশন করেছি। রাতে কয়েকবার তোদেরকে ফোনও করেছি, কিন্তু তোদের ফোনে কলই হচ্ছিল না। ওদের কথা শুনে প্রিয়াঙ্কা কোনো উত্তর দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন পাশ থেকে রাফি বলতে থাকে, আমরা ঝড় বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছিলাম। কিন্তু সেটা তোরা আমাদেরকে একবার ফোন করে জানাতে পারতিস। তোদের জন্য আমাদের কতটা টেনশন হচ্ছিল তোরা জানিস। এখন যদি তোরা না আসতিস, তাহলে আমরা পুলিশে কল করতাম। বাদ দে সেসব কথা। প্রিয়াঙ্কার কাল রাতে প্রচণ্ড জ্বর এসেছিল। আশেপাশে কোথায় ফার্মেসি পাওয়া যাবে সেটা আগে বল। প্রিয়াঙ্কাকে ওষুধ দিতে হবে। এখান থেকে খানিকটা দূরেই একটা ফার্মেসি আছে, আমি ওষুধ নিয়ে আসছি। তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা কর। আর তিশা, তুই ওদেরকে ভেতরে নিয়ে গিয়ে নাস্তা খাওয়ানোর ব্যবস্থা করে আমি ততক্ষণে চলে আসবো। এই কথা বলে শুভ সেখান থেকে চলে গেল। এদিকে তিশা আর তার অন্য সব বন্ধুরা মিলে প্রিয়াঙ্কা আর রাফিকে নিয়ে রিসর্টের ভিতরে চলে গেল। প্রিয়াঙ্কা রুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে নিল। চুল মুছতে মুছতে বিছানার উপরে সে বসে পড়ল। আর ঠিক তখনই তিশা তার পাশে এসে বসলো আর বলতে লাগলো, কি ব্যাপার দোস্ত, তোর তো প্রচন্ড জ্বর, তাহলে এখন আবার তুই গোসল কেন করতে গেলি? এমনিতে শুনলাম কাল বৃষ্টিতে ভিজেছিস। জ্বর এসেছে তো কি হয়েছে? তোর কাছে সবাই খুব ভালো করেই জানিস অপরিচ্ছন্ন।
তা আমি একদম পছন্দ করি না, তাই আগে গোসলের কাজটা সেরে নিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোদের দুজনের জন্য খাবার অর্ডার দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে। তোরা দুজনে খাবারটা খেয়ে নিস, এরপর তোরা কি আর আমাদের সঙ্গে বের হবি না এখানেই থেকে যাবি? না, আমি আজ বের হব না, তোরা বের হ। আর পারলে আমি কালকে ঢাকা ফেরত যেতে চাই। আরে তুই এভাবে কেন বলছিস? আমরা সবাই একসঙ্গে এসেছি, একসঙ্গে ফেরত যাব। তুই যদি এখন আমাদেরকে ফেলে চলে যাস তাহলে কি আমাদের ভালো লাগবে? সেটা তো আমি জানি, আমি তোদেরকে রেখে চলে গেলে তোদের একটুও ভালো লাগবে না, কিন্তু আমি কি করব বল, আমারও এখানে মন টিকছে না। অন্য সময় যখন আমরা ঘুরতে যাই তখন তো তুই খুব এনজয় করিস, কিন্তু এবার তোর কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। তোর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা বল আমাদের। আরে না, সেরকম কোনো ব্যাপার নয়, আমার কোনো সমস্যা কেন হতে যাবে, আমি একদম ঠিক আছি। এমনিতেই ভালো লাগছে না, আমি যত দ্রুত সম্ভব ঢাকায় ফেরত যেতে চাই। আচ্ছা ঠিক আছে, এটা তো আমার একার ব্যাপার নয় যে আমি তাকে নিয়ে চলে যাব। গ্রুপের সবার সঙ্গে কথা বলে তারপরেই তোকে জানাচ্ছি। এই বলে তিশা সেখান থেকে চলে গেল আর তাদের সবার জন্য নাস্তা নিয়ে চলে আসলো। এদিকে কিছুক্ষণের মধ্যেই শুভ প্রিয়াঙ্কার জন্য ঔষধ নিয়ে চলে আসে। প্রিয়াঙ্কা নাস্তা শেষ করে ঔষধটা খেয়ে নিল, কিন্তু তার কোনো কিছুতেই কিছু ভালো লাগছে না। এদিকে তখনই গ্রুপের সবাই প্রিয়াঙ্কা আর রাফির সঙ্গে দেখা করতে আসে, আর তখনই তারা বাইরে যাওয়ার কথা বলে। এই কথা শুনে প্রিয়াঙ্কা বলে, গাইস, আমার শরীরটা খারাপ লাগছে, সেটা তো তোমরা সবাই জানো, তাই আমি যেতে পারবো না, তোমরা ঘুরে আসো। হ্যাঁ রে, তোরা গিয়ে ঘুরে আয়, আমিও যাব না। প্রিয়াঙ্কার শরীরটা খারাপ, এখানে ওর সাথে একজন মানুষ প্রয়োজন, তাই আমি ভাবছি আমি ওর সাথে এখানে থেকে যাই। আরে না, সেটার কোনো প্রয়োজন হবে না, আমি একাই এখানে থাকতে পারবো, তোরা সবাই গিয়ে ঘুরে আয়। দেখ প্রিয়াঙ্কা, একদম বেশি কথা বলিস না, এমনিতেই তো শরীর ভালো নেই, আর এখন তোকে একা ফেলে রেখে আমরা সবাই মিলে সারা দিনের জন্য বের হয়ে যাব, এটা আমার পক্ষে সম্ভব নয়। সো গাইস, তোরা সবাই যা, আমি প্রিয়াঙ্কার কাছেই আছি। এই বলে রাফি তাদের সবাইকে ঘুরতে চলে যেতে বলল, আর সে প্রিয়াঙ্কার কাছেই রয়ে গেল। ঔষধ খাওয়ানোর পর প্রিয়াঙ্কার শরীরটা হালকা ভালো লাগছিল, তাই সে ব্যালকনিতে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। এদিকে রাফি ঠিক ততক্ষণে প্রিয়াঙ্কার কাছে চলে আসে, অন্য একটা চেয়ার টেনে প্রিয়াঙ্কার পাশে বসে। প্রিয়াঙ্কা মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই পাশ থেকে রাফি প্রিয়াঙ্কাকে বলে, আমি জানি তুই আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবি না এটার জন্য, কিন্তু তারপরও আমি তোর কাছে সরি বলছি, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। দেখ, এইটা নিয়ে আর কোনো কথা শুনতে চাই না, যা হওয়ার তা হয়ে গেছে, আমি এইসব কিছু নিয়ে ভাবছি না, বরঞ্চ আমি এতেই খুশি হব তুই যদি নেক্সট টাইম আমাকে এই ব্যাপারে কোনো কথা না বলিস। ঠিক আছে, আমি এ ব্যাপারে তোকে কোনো কথা বলবো না, কিন্তু তুই বিয়েতে এভাবে মন খারাপ করে থাকিস না, তোকে এরকম দেখতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার বুকের ভিতর জ্বলে যাচ্ছে। প্লিজ তুই একটু হাসি খুশি থাকার চেষ্টা কর। আমি কালকে ঢাকায় ফেরত যেতে চাই, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারছি না। ওরা ফিরে আসুক, ওদের সঙ্গে কথা বলি, ওরা যদি না যেতে চায় তাহলে আমি নিজেই তোকে নিয়ে ঢাকায় চলে যাব। তারপরেও তুই মন খারাপ করে থাকিস না, তোর মন খারাপ দেখলে মনে হয় আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। এই বলে রাফি প্রিয়াঙ্কার সঙ্গে গল্প করতে থাকে, আর এদিকে প্রিয়াঙ্কা বরাবরই গল্পপ্রেমিক মানুষ। ও রাফির সঙ্গে গল্প করতে করতে মুহূর্তের মধ্যেই তার মনটা ভালো হয়ে গেল। সেদিন সন্ধ্যাবেলা যখন তাদের গ্রুপের সবাই ফিরে আসলো, তিশা সবার সঙ্গে প্রিয়াঙ্কায় ফিরে ঢাকায় ফিরে যাবার ব্যাপারে কথা বলে। সবাই তখন প্রিয়াঙ্কাকে যাওয়ার অনুমতি দিলেও প্রিয়াঙ্কা তখন বলতে থাকে, আমি যাচ্ছি না, আমার শরীর এখন ভালো আছে, আমরা এখানে যে কয়দিনের জন্য এসেছি ওই কয়দিন ঘোরাফেরা করে তারপরেই যাব। প্রিয়াঙ্কার এভাবে সিদ্ধান্ত পাল্টে নেওয়াতে সবাই অবাক হলেও কেউ কিছুই বলেনি। তারপরে তারা এক সপ্তাহ সেখানে অবস্থান করে আর তারপরে ঢাকায় ফিরে আসে। ঢাকায় ফিরে আসার পর থেকে প্রিয়াঙ্কা একটা ব্যাপার লক্ষ্য করলো, তার পেটে যে ব্যথা হতো সেটা এখন আর নেই। তবে কি এটা রাফির ওই কাজটার জন্যই সফল হয়েছে? প্রিয়াঙ্কা ফ্যামিলির কাউকে কোনো কিছু না জানিয়ে তার ডক্টরের কাছে চলে যায়, আর তারপর ডক্টরকে সবকিছু খুলে বলে। এই কথা শুনে ডক্টর প্রিয়াঙ্কাকে বলে, আমারও সেরকম পায় মনে হচ্ছে, কারণ আমি যে তোমাকে সবটাই বলেছিলাম। এখন বাকিটা তোমার এবং তোমার ফ্যামিলির ব্যক্তিগত ব্যাপার, ও ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তবে আমি শুধু তোমাকে এতটুকুই বলতে পারবো, রাফি তোমাকে সুন্দর একটা জীবন উপহার দিয়েছে, তা না হলে
যতদিন তুমি এই কাজটা না করতে ততদিন তুমি এই ঝামেলা থেকে একদম মুক্তি পেতে না। তোমাকে এটা বহন করে যেতে হতো। ঠিক আছে ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি এই ব্যাপারটা নিয়ে একটু ভালোভাবে চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিতে চাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ সারা জীবনের ব্যাপার। চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক নয়। অতঃপর প্রিয়াঙ্কা ডক্টরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। এদিকে দেখতে দেখতে প্রায় 1.5 মাস মতো সময় চলে যায়। প্রিয়াঙ্কার পিরিয়ড মিস করে। প্রিয়াঙ্কার মনে মনে সন্দেহ হচ্ছিল, তবে কি সেদিনের ওই দুর্ঘটনার কোনো একটা নতুন ঝামেলা হতে চলেছে? তাই তো সেদিন প্রিয়াঙ্কার ভার্সিটিতে এসেই রাফিকে ডেকে নিয়ে গেল আর বলতে লাগলো, রাফি, আমার পিরিয়ড মিস হয়েছে। কথাটা শোনা মাত্রই রাফির হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তের মধ্যেই কালো মেঘে ছেয়ে গেল আর সে বলতে লাগলো, তুই আমার সঙ্গে চল, আমি আছি, তোকে বিয়ে করব, কারণ আমি জানি এই সব কিছুর জন্য একমাত্র আমি দায়ী। দেখ, আমি তোকে একটু দায়ী করে কথা বলছি না। আমি যেটা বলতে চাইছি সেটা তুই আগে বোঝার চেষ্টা কর, তারপর যা বলার বল। তুই আমাকে দায়ী করলেও কিছু যায় আসে না, তাই না করলেও কিছু যায় আসে না। এটার জন্য আমি নিজে থেকেই দায়বদ্ধ, কারণ যা কিছু হয়েছে সব আমার জন্যই হয়েছে। ওই দিন যদি আমি ওটা না করতাম তাহলে আর তোর এটা হতো না। যাক, যা হওয়ার তা হয়ে গেছে। আমি সব কিছু নিয়ে চিন্তা করতে চাই না। আমি বেবিটাকে নষ্ট করে ফেলতে চাই, কারণ তুই ভালো করে জানিস আমার ফ্যামিলি সম্পর্কে। কথাটা শোনা মাত্রই রাফি ঠাস করে প্রিয়াঙ্কার গালে একটা চড় বসিয়ে দিল আর তারপর রাফি কান্না করতে করতে বলতে লাগলো, দেখ প্রিয়াঙ্কা, তোকে আমি রিকোয়েস্ট করে বলছি, দুনিয়া কিয়ামত হয়ে গেলেও তুই এই কথাটা বলার চেষ্টাও করিস না, তাহলে তোকে কোনোদিনও আমি ক্ষমা করতে পারবো না। কারণ তোর পেটের সন্তান আমার, আর আমার সন্তানকে আমি কোনোদিনও নিজের চোখের সামনে মরে যেতে দিতে পারবো না। তাহলে তুই কি বলতে চাইছিস সেটা খুলে বল শুনি। আমি তোকে সেরকম কোনো কিছুই বলতে চাইছি না, আমি তোকে শুধু এইটুকুই বলতে চাইছি যে আমি তোকে বিয়ে করব। তুই এক্ষুনি আমার সঙ্গে কাজী অফিসে চল। দেখ, সেদিন যেটা হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট, তুইও জানিস আমিও জানি। একটা ভুলের জন্য সারা জীবন এইভাবে সেটার মাসুল দেওয়া যায় না। আমি কোনো মাসুল দিতে চাই না, আমি শুধু আমার যেটা করা উচিত সেটাই করতে চাই। তুই এখনই আমার সঙ্গে কাজী অফিসে চল, কোনো কথা নয়। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রিয়াঙ্কার হাত ধরে টানতে টানতে সোজা কাজী অফিসে নিয়ে চলে আসলো। আর তখনই এই রাফি ফোন দিয়ে তার বন্ধু বান্ধব কয়েকজনকে সেখানে পৌঁছাতে বলে। এই সব কিছু দেখে প্রিয়াঙ্কা আবারও রাফিকে বলতে থাকে, রাফি, আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে। তুই জানিস আমার ফ্যামিলির ব্যাপারে, তারপরেও কেন করছিস সেরকম? কারণ আমি আমার সন্তানকে তার পিতৃ পরিচয় দিতে চাই, ব্যাস এইটুকুই। এরপর রাফি প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলতে না দিয়ে কাজী সাহেবের সঙ্গে গিয়ে কথা বলে আর সব কিছু রেডি করতে বলে। রাফির বন্ধুরা চলে আসলো। রাফি তার বন্ধুদের সাক্ষী রেখে প্রিয়াঙ্কাকে বিয়ে করে। বিয়ের সমস্ত কার্যক্রম শেষ হলে রাফি প্রিয়াঙ্কাকে বলে, আজ থেকে তুই আমার বউ, এখন তুই বাড়িতে যাস, সময় হলে ফ্যামিলিকে জানিয়ে দিস। আর একটা কথা মাথায় রাখিস, তুই কিংবা তোর ফ্যামিলির কেউ যদি আমার সন্তানকে হত্যা করা কিংবা কোনো ক্ষতি করার চেষ্টা করেছিস তাহলে খারাপ কিন্তু কেউ হবে না। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। আর এরপর চলতে থাকে দিনগুলো। ইতিমধ্যে তাদের ভার্সিটির সবাই এই বিষয়টা জানতে পেরেছে, কিন্তু রাফির ফ্যামিলি কিংবা প্রিয়াঙ্কার ফ্যামিলি কেউ এই ব্যাপারে কোনো কিছুই জানতো না। আর তারা এখনো এ ব্যাপারে কোনো কিছু জানাতেও চাইছিল না, তাই তারা এই ব্যাপারটা নিজেদের মধ্যেই গোপন রাখে। তারপর দেখতে দেখতে আরো 3 মাস চলে যায়। প্রিয়াঙ্কা তখন 5 মাসের প্রেগনেন্ট। আর তখনই নীল তার ফ্যামিলি নিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে আসে। তারপর যা হলো সেটা তো আপনারা নিজের চোখে দেখলেন। তো ভিউয়ার্স, চলুন বর্তমান সময়ে ফিরে আসি আর এখন কি হচ্ছে সেটাই জেনে নেওয়া যাক। আশরাফ চৌধুরী ওনার ছেলেকে নিয়ে তখনই প্রিয়াঙ্কাদের বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। প্রিয়াঙ্কার বাবা মাথায় হাত দিয়ে বসে আছে। তখনই প্রিয়াঙ্কার আম্মু সেখানে আসে। প্রিয়াঙ্কার গালে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিয়ে বলতে থাকে, ছি ছি ছি, তুই এই কাজটা করলি কিভাবে? আমাদের মান সম্মানের কথা একবারও চিন্তা করলি না? এখন তো তোমাদের মান সম্মানে খুব বাড়ছে। যখন আমার জীবন মৃত্যুর প্রশ্ন ছিল তখন কোথায় ছিল তোমাদের এইসব নীতিবাক্য? আজ তোমাদের মান সম্মানে খুব আঘাত লেগেছে, কিন্তু যখন দিনের পর দিন আমি যন্ত্রণায় ছটফট করছিলাম তখন তো আমার প্রতি তোমাদের কোনো মায়া লাগেনি। তার জন্য তুই এভাবে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবি? একটাবার চিন্তা করলি না? তোমরা যদি
আমার কথা চিন্তা না করো, তাহলে আমাকে কেন তোমাদের কথা চিন্তা করতে হবে? এটা কোন হাদিসে লেখা আছে সেটা তোমরাই আমাকে বলো। চুপ করো বেয়াদব মেয়ে, তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে, আর এটাই আমার সিদ্ধান্ত। ওকে ফাইন, তোমাদের বাড়িতে আমি থাকবো না। যেখানে আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই, আমার ভালো থাকা আমার খারাপ থাকার কোনো মূল্য নেই, সেখানে থাকার কোনো ইচ্ছেও আমার নেই। আমি যাচ্ছি, তবে কোনো দিন আমায় ফেরানোর চেষ্টা করো না, আমি ফিরবো না। এই বলে প্রিয়াঙ্কা তখনই সেখান থেকে নিজের রুমে চলে আসে আর মোবাইলটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে রাফিকে ফোন দেয় আর সবকিছু খুলে বলে। সবকিছু শুনে রাফি প্রিয়াঙ্কাকে বলে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আমি যে তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার বাসায় চলে আসো। আমি তোমাকে যেভাবে পারি ভালো রাখার চেষ্টা করব, কিন্তু তখন তো তুমি আমার কোনো কথাই শুনলে না। দেখো, এত কথা বলার কোনো মন মানসিকতা আমার নেই। আমি তোমাকে যেটা বলছি তুমি চুপচাপ সেটার উত্তর দাও। আমি এখন তোমার বাসায় আসলে তুমি আমাকে তোমার বাসায় জায়গা দিতে পারবে কি পারবে না সেটাই বলো। প্রিয়াঙ্কা, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি আমার ফ্যামিলির একমাত্র ছেলে। আমি আমার মা বাবার কাছে কোনো কিছু আবদার করলে তারা সেটা আমাকে দেবে না, এমনটা কখনোই হতে পারে না। আর যদি হয় তারপর তাতে আমার কোনো আপত্তি নেই। আমি আমার বউ আর আমার সন্তান নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে দুই ফ্যামিলির কারোরই ছায়াটুকু পড়বে না। ঠিক আছে, তুমি গাড়ি নিয়ে আমার বাসার সামনে চলে আসো, আমি এক্ষুনি বের হচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা শুধু নিজের বইপত্রগুলো গুছিয়ে নিল আর তখনই রুম থেকে বের হয়ে আসবে। ড্রয়িং রুমে তার মা বাবা সহ ফ্যামিলির সবাই তখন উপস্থিত ছিল। প্রিয়াঙ্কা ড্রয়িং রুমে এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, যে ফ্যামিলিতে একটা সন্তানের ভালো থাকার চাইতে ফ্যামিলির মানুষগুলোর মান ইজ্জতের চিন্তাটা বেশি, সেই ফ্যামিলিতে আমি থাকছি না। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ। এই কথা বলে প্রিয়াঙ্কা বাসা থেকে বের হয়ে চলে আসছিল, তখনই পিছন থেকে তার দাদি তাকে বলতে থাকে, দিদিভাই চলে যাচ্ছিস, কিন্তু তোর ঠিকানাটা অন্তত আমাকে দিয়ে যা, কারণ এই বাড়ির সবাই তোর সঙ্গে যোগাযোগ না করে থাকতে পারলেও আমি তোর সঙ্গে কথা না বলে থাকতে পারবো না। এটা তো তুই খুবই ভালো করেই জানিস। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি মাঝে মধ্যেই তোমার সঙ্গে দেখা করতে আসবো, কারণ এই বাড়িটা তো এখনো তোমার নামে আছে। তাই আশা করি আমি এই বাড়িতে আসাতে কারোর সেরকম কোনো সমস্যা হবে না। এই কথা বলে প্রিয়াঙ্কা সেখান থেকে আর এক মুহূর্ত দেরি না করে সোজা বাসা থেকে বের হয়ে পড়ল। প্রিয়াঙ্কা বাসা থেকে বের হওয়ার আগেই রাফি সেখানে পৌঁছে গেল। প্রিয়াঙ্কাকে দেখা মাত্রই সে গাড়িতে তুলে নিল আর তারপর সেখান থেকে সোজা নিজের বাড়িতে চলে আসলো। রাফির বাড়িতে আসা মাত্রই শুরু হয়ে গেল তুলকালাম কাণ্ড। রাফির আব্বু আম্মু কোনোভাবেই এই ঘটনাটা মেনে নিতে পারছে না। তাদের সমস্যা প্রিয়াঙ্কাকে নিয়ে নয়, তাদের সমস্যা হলো রাফি তাদের একমাত্র ছেলে। তাদের একমাত্র ছেলের এভাবে বিয়ে হবে তারা এটা কোনোদিন কল্পনাও করেনি। তারা সব সময় চিন্তা করেছিল রাফির বিয়ে মহা ধুমধামের সঙ্গে হবে, ফ্যামিলির সবাই অনেক আনন্দ করবে। রাফি তখন বাড়ির সবাইকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে অবশেষে পরিবেশ শান্ত হয়। রাফির আম্মু আর তার কাকি মিলে প্রিয়াঙ্কাকে বরণ করে ঘরে তুলে নেয়। প্রিয়াঙ্কা রাফির রুমে চুপচাপ বসে আছে। তখনই রাফির ছোট বোন জিয়া সেখানে চলে আসে। প্রিয়াঙ্কাকে দেখে সে বলতে লাগলো, মাশাআল্লাহ, আমার ভাবিটা তো দেখতে পরীর চাইতেও বেশি সুন্দরী। সত্যি বলতেই হবে আমার ভাইয়ের পছন্দ আছে, তা না হলে এমন সুন্দরী বউ পায় নাকি? তুমিও কিন্তু দেখতে অনেক মিষ্টি। কিন্তু আমার মতো অতটা নয়, সত্যি বলছি ভাবি, তুমি অনেক মিষ্টি দেখতে। একটা ভাবি আমাদের ফুচকুসোনা কবে আসবে? রিয়ার এমন কথায় প্রিয়াঙ্কা কিছুটা লজ্জা পেয়ে গেল, কিছুটা থতমত হয়ে বসে রইল। তখনই আবারও রিয়া বলতে লাগলো, আরে ভাবি, লজ্জা পাওয়ার কিছুই নেই, আমি সব কিছুই শুনেছি। জানো ভাবি, আমি না ছোট বাচ্চাদের অনেক পছন্দ করি। আমি তো অপেক্ষা করছি কখন আমাদের পুচকুসোনা আসবে আর আমি তাকে নিয়ে খেলা করব। ওমা তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে বেশি দিন অপেক্ষা করতে হবে না, এই 4-5 মাস অপেক্ষা করো তাহলেই হবে। আচ্ছা তাই ঠিক আছে ভাবি, ইউ আর সো সুইট, লাভ ইউ ভাবি। মা। এই বলে রিয়া প্রিয়াঙ্কার গালে ছোট্ট একটা চুমো দিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। আর প্রিয়াঙ্কা রিয়ার কর্মকাণ্ড দেখে হেসেই কুটিকুটি হচ্ছে। এমন সময় রাফির আম্মু রুমে আসে আর প্রিয়াঙ্কার হাতে একটা শাড়ি তুলে দিয়ে প্রিয়াঙ্কাকে বলে, দেখো বৌমা, যা হওয়ারটা হয়ে গেছে, সেই সব নিয়ে পড়ে থাকলে চলবে না। পাড়ার মানুষ অলরেডি জেনে গেছে রাফি তোমাকে নিয়ে এসেছে।
ড্রয়িং রুমে অনেকেই অপেক্ষা করছে তোমার সঙ্গে দেখা করার জন্য। শাড়িটা পরে নাও, রেডি হয়ে নিচে আসো। শাশুড়ি মায়ের কথায় প্রিয়াঙ্কা কোনো জবাব দিল না, চুপচাপ বসে রইল। তখনই শাশুড়ি মা আবারও প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কি ব্যাপার বৌমা, কি হলো? তোমাকে আমি কি বললাম, তুমি কি শুনতে পাওনি নাকি? না মানে আসলে আন্টি। আন্টি কথাটা শুনেই রাফির আম্মু অনেকটা চেতে গিয়ে বলতে লাগলেন, কি ব্যাপার? আমি তোমার শাশুড়ি হই, আমাকে মা বলতে তোমার মুখে বাজছে নাকি? সরি আম্মু, আমি শাড়ি পরতে পারি না। ঠিক আছে, এদিকে আসো, আমি পরিয়ে দিচ্ছি, এটা বললেই তো হতো। এই বলে রাফির আম্মু নিজের হাতে প্রিয়াঙ্কাকে শাড়িটা পরিয়ে দিলেন। আর তারপরেও নিজের আলমারি থেকে কিছু গহনা এনে প্রিয়াঙ্কাকে পরিয়ে দিয়ে বলতে লাগলেন, দেখো বৌমা, মন খারাপ করে থেকো না, যা হওয়ার তা হয়ে গেছে। আমাদের তো অনেক ইচ্ছা ছিল বাড়ির একমাত্র ছেলের বিয়ে মহা ধুমধামে দেব, কিন্তু সেটা তো আর হলো না। তবে আমার যা কিছু আছে সব কিছুই তো তোমাদেরই থাকবে, তাই এখন এগুলো ব্যবহার করো। 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার সব কিছুই পেয়ে যাবে। না আম্মু ঠিক আছে, আসলে দোষটা তো আমাদেরই। আমরা যদি এই ভুলটা না করতাম তাহলে হয়তো 2 ফ্যামিলির কারণে এইরকম খারাপ পরিস্থিতিতে পড়তে হতো না। ওই সব কথা একদম বলবে না, বললাম তো যা হওয়ার তা হয়ে গেছে। এইসব কিছু নিয়ে আমি চিন্তা করি না, আর তুমিও চিন্তা করবে না। আর এখন তোমার সব কিছু নিয়ে চিন্তা করার সময়ও নয়। আমি রিয়াকে পাঠিয়ে দিচ্ছি, তুমি রিয়ার সঙ্গে এসো, আমি ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করি। এই বলে রাফির আম্মু সেখান থেকে চলে গেল। এদিকে প্রিয়াঙ্কার রুমের ভিতর বসে রইল। প্রায় 10 মিনিট পর রিয়া প্রিয়াঙ্কার রুমে আসলো, আর তারপর প্রিয়াঙ্কাকে দেখেই গালে হাত দিয়ে বলতে লাগলো, ও মা, ভাবি তুমি দেখছি বাড়িতে আসার আগেই আমার জিনিসের ভাগ বসানো শুরু করে দিয়েছো। আম্মুর দেখানো দেখি তোমাকেই দিয়ে দিছে, তাহলে আমি কি পাবো? চিন্তা করো না মাই ডিয়ার ননদিনী, এই সব কিছুর উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি সব কিছু নিয়ে নিও, আমি কিছুই মনে করব না। সত্যি তো ভাবি? হ্যাঁ গো ননদিনী, সত্যি 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 3 সত্যি। ইউ আর সো সুইট ভাবি, আমার লক্ষ্মী ভাবি, চল আমার সাথে। এই কথা বলে রিয়া প্রিয়াঙ্কাকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। ড্রয়িং রুমে এসে প্রিয়াঙ্কা দেখতে পেল এলাকার বেশ কয়েকজন মুরব্বী টাইপের মহিলা সেখানে বসে আছে। প্রিয়াঙ্কা তাদের সবাইকে সালাম দিল, তারপর একে একে সবার সঙ্গে কুশল বিনিময় করলো। শাশুড়ি মা ততক্ষণে সবার জন্য চা নাস্তা বানিয়ে নিয়ে এসেছে। তিনি প্রিয়াঙ্কাকে সবাইকে এগুলো সার্ভ করতে বললেন। প্রিয়াঙ্কাও হাসি মুখে সবাইকে চা নাস্তা দেয়। তারপর সবার সঙ্গে বসে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে। প্রায় আধা ঘন্টার মতো সময় কেটে যায়। তখনই প্রিয়াঙ্কার শাশুড়ি মা প্রিয়াঙ্কাকে বলে, বৌমা তুমি এখন রুমের ভিতরে চলে যাও। শাশুড়ি মায়ের কথাই প্রিয়াঙ্কা সেখান থেকে উঠে রুমের দিকে চলে আসছিল। সিঁড়ি দিয়ে উপরে উঠছে, তখনই পিছন থেকে শুনতে পায় ওই মহিলাগুলো প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে কিছু একটা বলছে। প্রিয়াঙ্কা সেটা শুনেও না শোনার ভান করে সেখান থেকে চলে আসে। মহিলাগুলো চলে যাওয়ার পর প্রিয়াঙ্কার শাশুড়ি মা আবারও প্রিয়াঙ্কার রুমে আসে। তারপর প্রিয়াঙ্কার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে থাকে, বৌমা তুমি প্লিজ ওদের কথায় কিছু মনে করো না। এলাকার কুচুটে মহিলাগুলো এরকমই হয়, ওরা সব সময় অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে। না আম্মু, সেরকম কোনো ব্যাপার নয়, আমি ওনাদের কথাই কিছুই মনে করিনি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও সেসব কথা। এখন তুমি আমাকে এইটা বলো, এই সব কিছু পরে থাকতে তোমার সমস্যা হচ্ছে তাই না? না মানে হ্যাঁ, আসলে আম্মু আমি তো এই সব কিছু পড়তে অভ্যস্ত নই, তাই একটু আনকমফোর্টেবল লাগছে আর কি। কোনো সমস্যা নেই, আমি তোমার শ্বশুর আব্বুকে ফোন দিয়ে বলে দিয়েছি আসার সময় তোমার জন্য কিছু গাউন আর কিছু 3 পিস নিয়ে আসবে। এখানে তুমি যেভাবে কমফর্ট ফিল করো সেভাবেই থাকবে, তোমাকে কেউ কিছুই বলতে আসবে না। এই বলে রাফির আম্মু সেখান থেকে চলে গেল আর প্রিয়াঙ্কাকে বিশ্রাম নিতে বলল। প্রিয়াঙ্কা বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নিতে লাগলো। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছিল। তখনই রাফি বাসায় আসে আর রুমের ভিতর প্রবেশ করেই দরজাটা লাগিয়ে দেয়। তখনই প্রিয়াঙ্কা এটা দেখে বলতে থাকে, কি ব্যাপার, কি হলো? তুমি রুমের দরজা আটকালে কেন? তুই কখন বউটাকে নিয়ে এসেছি, বউটার সঙ্গে একটু কথা বলতে পারছি না। এখন আমি আমার বউটার সঙ্গে একটু দুষ্টু মিষ্টি প্রেমের আলাপ করব। তার জন্য এই ভর সন্ধ্যাবেলার দরজা আটকাতে হবে? বাইরের সবাই কি ভাববে বলো তো? কে কি ভাবলো আর কে কি না ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না। তাছাড়া
আমাদের বাড়ির মানুষ এত লো মাইন্ডেড নয়। তারপরেও আমাদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি। যাও এখন দরজাটা খুলে দিয়ে আসো। যা কথা বলার রাতে বলবে। না, আমি এখনই বলবো। আর রাতে শুধু আমি আমার বউকে আদর করব। এখন আর কিসের আদর করবে? যা করার পর 5 মাস আগেই করে নিয়েছো। কথাটা শুনে মুহূর্তের মধ্যেই রাফির মুখটা কালো হয়ে গেল। প্রিয়াঙ্কা রাফির মুখের দিকে তাকিয়ে খুব ভালোভাবে বুঝতে পারল রাফির মন খারাপ হয়েছে। তাই সে রাফির 2 গালে হাত রেখে বলতে লাগলো, আরে বাবা, এইটুকু কথার জন্য আবার রাগ করতে হয় নাকি? আমি তো এমনিতেই মজা করে বললাম, আর তুমি এটাকে সিরিয়াসলি নিয়ে নিলে। তুমি এখনো সেই দিনের ঘটনা বলতে পারোনি, তাই না? আই এম সরি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই এভাবে বলবো না। আরে না, এখানে তোমার ক্ষমা চাওয়ার কি আছে? ভুল তো আমি করেছি, আর আমার জন্য তোমাকে সবকিছু হারাতে হয়েছে, সবার কাছে ছোট হতে হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা তোমাকে বলা আমার একদমই উচিত হয়নি। হয়েছে, কান ধরে বলছি, আর কখনো বলবো না। প্লিজ এবার এই প্রসঙ্গটা বাদ দাও। তখনই রাফি প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলতে থাকে, সেদিন যদি ওই ঘটনাটা না করতো তাহলে তোমার মতো একটা সুন্দরী বউ আমি পেতাম বলো? তাহলে খুশি না হয়ে মন খারাপ কেন করছো? মন খারাপ তো এজন্য হচ্ছে, অনেক ইচ্ছা ছিল আমি আমার বউকে রানীর মতো করে সাজিয়ে এই বাড়িতে নিয়ে আসবো, কিন্তু ভাগ্যের কি পরিহাস, খালি হাতে বউকে বাড়িতে নিয়ে আসতে হয়েছে। চিন্তা করো না, একদিন আমাদের সবকিছুই হবে। সেদিন দেখবে আমাদের চাইতে সুখী কেউ থাকবে না। কিন্তু তার জন্য তো তোমাকে অনেকটা স্ট্রাগল করতে হবে। আমি সবকিছুর জন্য প্রস্তুত, কারণ আমার জীবনে সঠিক মানুষটা এসেছে। তার জন্য আমি সব করতে পারি। সত্যি, তোমাকে পেয়ে আজ মনে হচ্ছে আমি পরিপূর্ণ। তখনই কেউ একজন রুমের দরজা নক করলো, আর এদিকে প্রিয়াঙ্কা রাফিকে সরিয়ে দিয়ে বলতে লাগলো, বলেছিলাম না রুমের দরজাটা খোলা রাখো। সবাই কি ভাববে এটা একবার ভেবে দেখেছো? সেটা তো আমি পরে দেখছি। এই অসময়ে কার এখানে আসার সময় হলো এটা তো আগে দেখে নেই। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়ে রুমের দরজাটা খুললো, আর তখনই দেখতে পেল তার ছোট বোন রিয়া সেখানে দাঁড়িয়ে আছে। রিয়াকে দেখেই রাফি কিছুটা রেগে গেল, আর তারপর বলতে লাগলো, এই তুই এখন এখানে এসেছিস কেন? তুমি সরতে এখান থেকে, আমি ভাবির সঙ্গে বসে গল্প করব। আইসে আমি আমার বউয়ের সঙ্গে গল্প করব, তুই এখান থেকে যা। দেখ ভাইয়া, একদম ভালো হবে না বলে দিচ্ছি। তুই চুপচাপ এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু আমি এক্ষুনি আম্মুর কাছে গিয়ে তোর নামে বিচার দিব। তারপর কিন্তু তোর এই রুমে আসাই বন্ধ হয়ে যাবে। যা এখান থেকে, শাকচুন্নি মার্কা মেয়ে। আমার মেজাজ খারাপ করবি না, তাহলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। আম্মু, এই বলে যেই না রিয়া চিৎকার দিতে যাবে, ঠিক তখনই রাফি রিয়ার মুখটা চেপে ধরলো, আর তারপর বলতে লাগলো, দেখ তুই কিন্তু এখন একদম বেশি করে ফেলছিস, সেটা কিন্তু তোর জন্য খুব খারাপ হবে, আমি তোকে বলে দিলাম। তুই যাবি এখান থেকে, না আমি আরেকবার আম্মুকে ডাক দিব। রাফি তখন আর কোনো উপান্ত না পেয়ে সেখান থেকে চলে গেল। এদিকে রিয়া এসে প্রিয়াঙ্কার সঙ্গে গল্প করতে লাগলো। দুজনে গল্প করতে করতেই রাতের খাবার সময় হয়ে গেল। তখনই রাফির আম্মু সবাইকে খাবার টেবিলে ডেকে নেয়। রাফির আব্বু ততক্ষণে বাড়িতে চলে এসেছে। তাদের যৌথ পরিবার, সবাই একসঙ্গে থাকে। রাফির কাকিমণি প্রিয়াঙ্কাকে বলে, বৌমা, একদম লজ্জা পাবে না। আমাকেও তুমি তোমার শাশুড়ি মায়ের মতোই একজন ভাবতে পারো। তোমার যখন যেটা লাগবে আমাকে বলবি। ঠিক আছে কাকিমণি, কোনো সমস্যা নেই। আমার কোনো প্রয়োজন হলে আপনাকে বলবো। আর হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু বাড়ির কোনো কাজ করবে না। এই মুহূর্তে তোমার অনেক বিশ্রাম নেওয়া প্রয়োজন। আমরা দুজন আছি, আমরা সব করে নিতে পারবো। আমাদের বাড়ির বংশের প্রদীপ তোমার পেটে, এটা কিন্তু সব সময় মাথায় রাখবে। আচ্ছা কাকিমণি, ঠিক আছে। নাও এখন খাওয়া শুরু করো। আপনারাও বসুন না, সবাই একসঙ্গে খাবারটা খেয়ে নেই। না বৌমা, আমি আর তোমার শাশুড়ি আমরা দুজনে একসঙ্গে খাবো। তোমরা সবাই আগে খেয়ে নাও। এই বলে রাফির আম্মু আর কাকিমণি সবার প্লেটে খাবার ভরে দিল। খাওয়া দাওয়া শেষ হলে সবাই নিজেদের রুমে চলে আসে, আর রাফির আম্মু আর তার কাকিমণি দুজনে খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায়। প্রিয়াঙ্কা রুমে বসে আছে, তখনই রাফি রুমে প্রবেশ করে। রাত আনুমানিক তখন 11টার কাছাকাছি বাজে। রাফি রুমে এসেই দেখতে পায় প্রিয়াঙ্কা বসে বসে ঘুমাচ্ছে। এটা দেখে রাফি বলতে থাকে,
আর এই যে হ্যালো ম্যাডাম, এখন ঘুমালে চলবে না, আজ আমাদের বাসর রাত, সেটা ভুলে গেছেন নাকি? ঘুম ঘুম চোখে চোখ কসলাতে কসলাতে প্রিয়াঙ্কা বলতে থাকে, দেখো একদম ফাজলামো করবে না, আমার শরীর এমনিতেই টায়ার্ড, তার উপর বাসর তো আগেই করে নিয়েছো, এখন আর কি চাই? এইসব কিছু বললে তো হবে না। তখন যা হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট, আর এখন যেটা হবে সেটা ভালোবাসা। আমি কোনো কথা শুনতে চাই না, আমার টায়ার্ড লাগছে, আমি ঘুমাবো। এই কথা বলে প্রিয়াঙ্কা অন্য পাশে ফিরে ঘুমিয়ে যাচ্ছিল। ঠিক তখনই রাফি বিছানায় শুয়ে প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর বলতে থাকে, ঘুমিয়ে গেলে চলবে, আজ তো আমার আদর চাই চাই। ছেড়ে দাও না আজকের জন্য, আমার ভালোবাসা লাগবে। এই কথা বলে রাফি প্রিয়াঙ্কাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলতে থাকে, আমার উপর এখনো তোমার অভিমান আছে? যেটা ছিল সেটাও চলে গেছে, কারণ আমার ফ্যামিলি আমার সঙ্গে কতটা খারাপ আচরণ করলো, আর তোমার ফ্যামিলির মানুষজন সবাই আমাকে কতটা আপন করে নিল। সত্যি তোমার ফ্যামিলির মানুষজন সবাই অনেক ভালো। সবাই তো তোমাকে ভালোবাসা দিল, এবার আমাকে তো একটু ভালোবাসা দাও। সেদিন ভালোবাসা আদায় করে নিতে আমার কাছ থেকে অনুমতি নিয়েছিলে? না তো। আজ কেন আমার কাছে অনুমতি চাইছো? বলতে দেরি হলো, কিন্তু রাফি প্রিয়াঙ্কাকে আদর করতে শুরু করতে দেরি করলো না। প্রায় ঘন্টাখানেক আদর করার পর প্রিয়াঙ্কাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তারপরের দিনগুলো ভালোই যাচ্ছিল, সুখের শান্তিতে ভরপুর। প্রিয়াঙ্কা তার ফ্যামিলির মানুষজনের কথা একদম ভুলেই গেছিল, কারণ রাফির বাড়ির সবাই এত ভালো, সবাই প্রিয়াঙ্কাকে এতটাই আপন করে নিয়েছিল যে প্রিয়াঙ্কার কখনো মনে হতো না সে বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আছে। হঠাৎ করে একদিন রাফি বাড়িতে এসে প্রিয়াঙ্কাকে বলল, প্রিয়াঙ্কা, তোমার দাদু নাকি অসুস্থ? কই, আমাকে তো কেউ কিছু বললো না, তাহলে তুমি কোথায় শুনলে? আমি আজ তোমাকে না জানিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। সত্যি বলতে আমি মাঝে মাঝে তোমাদের বাড়িতে যাই দাদুর সঙ্গে এবং অন্য সবার সঙ্গে দেখা করতে, যেটা তোমাকে জানানো হয়নি। তুমি তো সবার প্রতি রেগে আছো। আমি ওই বাড়িতে যাচ্ছি এটা শুনে তুমি যদি আমার সঙ্গে রাগ করো, তাই তোমাকে বলিনি। এটা কিন্তু তুমি একদমই ঠিক করনি। যেই বাড়িতে আমি যাই না সেই বাড়িতে তোমার যাওয়াটা উচিত হয়নি। আই অ্যাম সরি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু দাদু অসুস্থ, তোমাকে দেখতে চেয়েছেন। প্লিজ তুমি একবার চলো। এই কথা শুনে প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বাড়িয়ে তার শাশুড়ি মায়ের থেকে অনুমতি নিয়ে রাফির সঙ্গে তাদের বাড়িতে চলে গেল। ছেলে প্রথমবার বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে, এই জন্য রাফির আম্মু প্রিয়াঙ্কাদের বাড়ির জন্য গিফট এবং অনেক ফল মিষ্টি কিনে দিলেন। সেই সব কিছু নিয়ে প্রিয়াঙ্কা আর রাফি গেল তাদের বাড়িতে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই প্রিয়াঙ্কার আম্মু এসে দরজা খুলে দেয়। প্রিয়াঙ্কাকে দেখে ওনার রিয়াকশনটা ছিল জাস্ট দেখার মতো। তুই এখানে কেন এসেছিস? তোকে না বলেছিলাম আর কোনোদিন এই বাড়িতে পা দিবি না? তুমি হয়তো ভুলে যাচ্ছ, এই বাড়িটা তোমাদের নয়, এই বাড়িটা এখনো আমার দাদুর নামেই রয়েছে। আর আমি এখন দাদুর সঙ্গে দেখা করতে এসেছি। যেদিন থেকে দাদু এই বাড়িতে থাকবে না সেদিন থেকে আমি এই বাড়ির চৌকাঠ পেরোনো তো দূর, অনেক দূরের কথা, ত্রিসীমানায়ও পা দিব না। এই বলে প্রিয়াঙ্কা আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকে তার দাদুর রুমে চলে গেল। তারপর দাদুর সঙ্গে বসে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো। দাদু, তোমার শরীর কেমন আছে? এই তো দিদিভাই, আল্লাহ যেমন রেখেছেন। তোমার এত বেশি শরীর খারাপ সেটা তুমি কাউকে দিয়ে আমাকে একটা খবর পাঠালে তো পারতে, তাহলে তো আমি তোমার কাছে চলে আসতাম। তুই তো ওই বাড়িতে গিয়ে আমাকে একদম ভুলেই গেছিস, আমার কথা তোর মনেই পড়ে না, তাহলে আমি কেন তোকে মনে করিয়ে দেব? এই কথাটা তুমি একদম ঠিকই বলেছো দাদু। এই বাড়ির মানুষগুলো আমার এতটা আপন করে নিয়েছে, তারপর আর আমার এই বাড়ির কথা একদমই মনে পড়ে না। আমি বুঝি রে দাদু ভাই, তবে তোর জন্য দোয়া করি তুই অনেক ভালো থাকিস। আর এই বাড়ির মানুষগুলো যতদিন নিজেদের ভুল বুঝতে না পারে ততদিন এই বাড়িতে আসিস না, এটা তোর কাছে আমার অনুরোধ। কোনো চিন্তা করো না, আমিও কম জেদি নই। আমার বাবা মা আমার ভালোর কথা চিন্তা না করে তাদের নিজেদের মান সম্মানের কথা, নিজেদের স্বার্থ সিদ্ধির কথা চিন্তা করে, তাহলে আমি কেন তাদের ব্যাপারে এত চিন্তা করতে যাব? বাদ দে দিদিভাই, এসব চিন্তা করিস না, নিজের খেয়াল রাখিস আর ভালো থাকিস। হ্যাঁ দাদু, তুমি শুধু আমার জন্যই দোয়া করো। এই বলে দাদি নাতিনে কথা বলা শেষ করে প্রিয়াঙ্কা দাদুর রুম থেকে বের হয়ে বাইরে আসে। এদিকে রাফি তাদের বাড়ি থেকে নিয়ে আসা গিফটের প্যাকেট আর ফল মিষ্টিগুলো ড্রাইভারের সহযোগিতায়
ড্রয়িং রুমে নিয়ে আসে। তখনই ঘটে আর এক অঘটন। প্রিয়াঙ্কার আম্মু রাফিকে বলতে থাকে, আমাদের বাড়িতে কোনো ফকির মিসকিন নেই, আমাদের বাড়িতে এগুলোর প্রয়োজন নেই, এগুলো এখান থেকে নিয়ে গেলে ভালো হবে। শাশুড়ি মা এরকম আচরণ করবে এটা জানার পরেও রাফি এগুলো নিয়ে এসেছিল, কিন্তু এতটা খারাপ আচরণ করবে এটা সে ভাবতেই পারেনি। তারপরেও শ্বশুর বাড়ি বলে কথা, তাই সে নিজেকে সংযত রেখে শাশুড়ি মাকে বলতে থাকে, আম্মু, এগুলো আমাদের বাড়ি থেকে আপনাদের জন্য পাঠানো হয়েছে। আরে তুমি কি কানে শুনতে পাও না নাকি? তোমাকে কি বললাম আমাদের বাড়িতে কোনো ফকির মিসকিন নেই, যে বাইরের কারোর দেওয়া কোনো কিছু গ্রহণ করতে হবে। আমাদের যথেষ্ট সামর্থ্য আছে, আমরা আমাদের নিজেদের চাহিদা এবং ইচ্ছাগুলো পূরণ করতে পারি। তখনই প্রিয়াঙ্কা কথাগুলো শুনতে শুনতে সেখানে এসে পৌঁছায় আর তারপর নিজের আম্মুকে উদ্দেশ্য করে বলতে থাকে, শুনুন, আপনাদের এরকম বক্তব্যের কারণটা কি সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি, তাই আমি আপনাদের সবাইকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমাকে জুয়া খেলার গুটি ভাববেন না। আমি আপনাদের পছন্দ করা ওই বদমাস ছেলেটাকে বিয়ে করিনি বলে আপনারা এরকম করছেন তো? ঠিক আছে, আজকের পর কোনোদিন আপনাদের ছায়াটাও পারাবো না। এই বলে প্রিয়াঙ্কা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে রাফির হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসে আর তারপর গাড়িতে উঠিয়ে বলে, এবার আশা করি শ্বশুর বাড়িতে আসার স্বাদ মিটে গেছে। আশা করি নেক্সট টাইম আর কখনো এরকম ইচ্ছে পোষণ হবে না। আরে তুমি এরকম রিয়্যাক্ট কেন করছো? তো আমার সামনে আমার হাজব্যান্ড কি অপমান করবে এইটাকে আমি বসে বসে দেখবো? এটা তুমি ভাবলে কি করে? দেখো, আমি যেটা করেছি সেটা অন্যায়, ওটা আমার করা উচিত হয়নি। তার জন্য ওনারা আমাকে কথা শোনাতেই পারেন, কিন্তু তাই জন্য তোমার এভাবে রিয়্যাক্ট করা একদমই উচিত নয়। ও আচ্ছা, সিরিয়াসলি এখন আমাকে এটাও শিখতে হবে আমি কার সঙ্গে কেমন আচরণ করব, কার সঙ্গে কেমন আচরণ করা উচিত, তাই না? প্রিয়াঙ্কা, প্লিজ তুমি শান্ত হও। তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ। তোমার এভাবে উত্তেজিত হওয়া একদম উচিত নয়। প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার মাথাটা ঠান্ডা করো। আমার মাথা ঠান্ডা হবে না। তুমি যদি আমার মাথা ঠান্ডা করতে চাও তাহলে এক্ষুনি এখান থেকে বিদায় হও। রাফি তখন খুব ভালোভাবেই বুঝতে পারলো প্রিয়াঙ্কা অনেক বেশি রেগে গেছে। তাকে এই মুহূর্তে ঠান্ডা করাটা খুবই কষ্টকর কাজ, তাই নাকি আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দিল আর প্রিয়াঙ্কাকে নিয়ে মুহূর্তের মধ্যে বাড়িতে চলে আসলো। প্রিয়াঙ্কাকে খুব রাগান্বিত দেখাচ্ছিল। এটা দেখে বাড়ির সবাই প্রিয়াঙ্কাকে কিছু জিজ্ঞাসা করতে চাইলেও রাফি ইশারায় সবাইকে এক মুহূর্ত প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে নিষেধ করলো। তাই বাড়ির আর কেউ প্রিয়াঙ্কাকে কোনো কিছু জিজ্ঞাসা করলো না। প্রিয়াঙ্কা তার নিজের রুমে এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ পর প্রিয়াঙ্কার শাশুড়ি মা প্রিয়াঙ্কার রুমে আসে। প্রিয়াঙ্কাকে রুমের ভিতর দেখতে যাবে ব্যালকনিতে চলে আসেন। তিনি দেখতে পান প্রিয়াঙ্কা ব্যালকনিতে বসে আছে। প্রিয়াঙ্কার পাশে বসে প্রিয়াঙ্কার হাত দুটো ধরে প্রিয়াঙ্কাকে বলে, বৌমা, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি কি আমার কথাটা রাখবে? আম্মু, আপনি আমাকে রিকোয়েস্ট কেন করবেন? আদেশ করুন, আপনি যা বলবেন আমি তা শুনতে প্রস্তুত। আমি আপনার পুত্রবধূ। বৌমা, সামনেই তোমার একটা বিপদের সময় আসতে চলেছে। আমি চাই না এই মুহূর্তে তুমি কারোর সঙ্গে মনোমালিন্য রাখো। আম্মু, আমি বুঝতে পারছি আপনি আমাকে কি বোঝাতে চাইছেন, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয়। আমার ভালোর কথা চিন্তা করলো না সেই মানুষগুলোর ব্যাপারে আমি ভাবতে চাই না। কিছু হয়ে যাক না কেন, তারা তোমার জন্মদাতা এবং জন্মদাত্রী মা বাবা। তুমি কখনোই তাদের সম্পর্কে অস্বীকার করতে পারো না। আমি তোমার শাশুড়ি মা হিসেবে তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি তোমার মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও। আমি দুঃখিত আম্মু, কারণ আমার বাবার শরীরে যে রক্ত প্রবাহ করছে আমার শরীরেও কিন্তু সেম রক্তই প্রবাহ করছে, তাই আমি তাদের কাছে ক্ষমা চাইবো না, কারণ আমি ভুল করিনি। প্রিয়াঙ্কার শাশুড়ি মা তখন বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন আর তিনি খুব ভালোভাবে বুঝতে পারলেন এই মানুষটাকে যত যাই কিছু বলা হোক না কেন নিজের জেদের কাছে কখনো হার মানবে না। তাই তিনি আবারও প্রিয়াঙ্কাকে বলেন, ঠিক আছে বৌমা, আমি তোমাকে জোর করব না, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, তবে এতে আমাদের কোনো প্রবলেম নেই। হ্যাঁ আম্মু, তাহলে সেটাই মনে রাখবেন, যারা আমাকে ভালোবাসতে পারেনি আমি তাদের সন্তান হওয়া সত্ত্বেও তাদের কাছে তাদের স্বার্থটাই সবার আগে ছিল, তাদের কাছে আমি কেন নত হতে যাব? তারপর শাশুড়ি বৌমা মিলে অন্য প্রসঙ্গ নিয়ে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে আর এদিকে সন্ধ্যা হয়ে আসে। তখনই রাফির কাকিমা প্রিয়াঙ্কার জন্য নাস্তা নিয়ে আসে। বৌমা, এই নাও তোমার বিকেলের নাস্তা। আরে, তুই কেন কষ্ট করে আনতে গেলি? আমি তো যেতাম বৌমার জন্য নাস্তা বানিয়ে আনতে।
তোমরা শাশুড়ি বৌমা মিলে গল্প করছো, তাই তোমাদের আর বিরক্ত করলাম না। আমি না হয় বানিয়ে নিয়ে আসলাম। বৌমা, খেয়ে বলো তো ভালো হয়েছে কিনা। আপনি যে কি বলেন না কাকিমণি, আপনার হাতে বানানো খাবার কখনো ভালো না হয়ে থাকতে পারে? হয়েছে বাবা, হয়েছে। আগে খেয়ে তো দেখো। প্রিয়াঙ্কা তখন আর কথা না বাড়িয়ে খাবারটা খাওয়া শুরু করলো, আর তারপরেই বলতে লাগলো, সত্যি কাকিমণি, খাবারটা অনেক মজা হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। এই বলে প্রিয়াঙ্কা নাস্তা করতে করতে কাকিমণি আর নিজের শাশুড়ি আম্মুর সঙ্গে গল্প করতে থাকে। আর এভাবেই চলতে থাকে তাদের সুখীময় একটা জীবনের গল্প। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আমি গল্পটা যেই প্রসঙ্গ নিয়ে শুরু করেছিলাম সেই প্রসঙ্গটা আপনাদের বোঝাতে পেরেছি। হ্যাঁ, বর্তমান সময় অধিকাংশ মেয়েরই এই সমস্যাটা হয়ে থাকে, কিন্তু আমরা যারা গার্ডিয়ান আছি তারা এই ব্যাপারটা একদমই বুঝতে চাই না। তারা মনে করি এটা শুধু শুধু, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম নয়। সব কিছুতেই গুরুত্ব দেওয়া উচিত। যেমন আমাদের এই গল্পে আপনারা দেখতেই পেলেন, নায়ক যদি ওই সময় নায়িকার সঙ্গে ভুল করে ওই কাজটা না করতো, তাহলে হয়তো আমাদের গল্পের নায়িকা ধীরে ধীরে আরও অনেক বেশি অসুস্থ হয়ে যেত। এই সমস্যাটার জন্য শুধু অসুস্থ হওয়া বললে ভুল হবে। এই সমস্যাটা অনেক সময় মেয়েদেরকে খুব বড় একটা সমস্যা পর্যন্ত নিয়ে যায়, যার ফলস্বরূপ এমনও হতে পারে মেয়েটাকে তার সন্তান জন্ম দেওয়ার মাধ্যমটাই হারিয়ে ফেলতে হতে পারে। আমি আপনাদেরকে শুধু এটুকুই বলতে চাই, যদি কোনো মেয়ের এরকম কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমরা যেন এই বিষয়টাকে অবহেলা না করে গুরুত্ব দিই এবং ডাক্তারের পরামর্শ নেওয়ার পাশাপাশি সামাজিকভাবে যে কাজকর্মগুলো করা উচিত সেগুলো যেন করি। কারণ সব রোগ ঔষধে ছাড়ে না। কিছু রোগ সারানোর জন্য পৃথিবীতে ভালোবাসার মতো সম্পর্কগুলো তৈরি হয়। তো ভিউয়ার্স, আমি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।